সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত জামান, তিনি একজন সিকিউরিটি অ্যান্ড পলিসি অ্যানালিস্ট। আমার ডান দিকে রয়েছেন রেজওয়ানুল হক শোভন, তিনি একজন পেট্রোলিয়াম জিওলজিস্ট। দর্শক, দুজন অতিথির মুখ থেকেই শুনব ফ্যাসিবাদ নিয়ে। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতি। খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 15 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 ব্যবসায়ীকে মারধরের অভিযোগ হাজী সেলিমের বিরুদ্ধে। নীলফামারীতে জনতা পুলিশ সংঘর্ষ, আহত 20। 2010 ইজারাদার হটিয়ে বালুমহল দখলের অভিযোগ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের। 2011 নির্বাচন পরবর্তী সহিংসতা, পোলিং এজেন্ট হত্যা, সংঘর্ষ, ভাঙচুর। 2013 সরকার ও বিরোধী দলের অচলাবস্থা উদ্বেগ বাড়াচ্ছে, টাইমস অফ ইন্ডিয়ার নিবন্ধ। তদন্তে অসন্তুষ্ট বিশ্বব্যাংক, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্র। কাজ না করেও বেতন, 5 বছরের ব্যয় 103 কোটি টাকা। বিএনপি নেতা রফিকুল ইসলাম হত্যা, সন্দেহের তীর আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। 2015 পাহাড় কেটে পৌরসভার সড়ক। 2016 এবার পুলিশের পিটুনির শিকার সিটি কর্পোরেশনের কর্মকর্তা। রাজনৈতিক নেতাদের কারণে মাদকের ভয়াবহ বিস্তার। এবার লোকসান কমাতে রেলের ভাড়া বাড়বে। অশুভ শক্তি ঠেকাতে মাঠে সেনাবাহিনী। 2017 ছাপার পরেও পাঠ্য বই সংশোধন, দায় নিচ্ছে না কেউ। পরিবারগুলো তছনছ, নারায়ণগঞ্জের 7 খুন। 2018 আওয়ামী লীগ মাঠে, বিএনপি কোর্টে। 2019 টিআইবি নির্বাচন পর্যালোচনা প্রতিবেদন, 50 আসনেই 47টিতেই অনিয়ম। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, 63 পিপল হেল্ড সিন অক্টোবর। 2020 বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সমালোচনায় হিউম্যান রাইটস ওয়াচ। স্মার্টফোনের যুগে ভোট কেবল মিডিয়াতে, রেস্ট্রিকশন অন কভারিং নিউজ অ্যাবাউট গভর্নমেন্ট হসপিটালস গো। 2021 হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদন, মত প্রকাশের স্বাধীনতা সেন্সর করতে করোনা মহামারীর ব্যবহার করছে বাংলাদেশ। এসিসি ফাইন টাকা 126 crore ইলিগ্যাল ওয়েলথ অফ যুবলীগ লিডার আনিস ওয়াইফ। 2022 পুলিশি তদন্তের নামে গুম হওয়া ব্যক্তির স্বজনদের হয়রানি বন্ধ হোক, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অগ্রহণযোগ্য। 2023 চলতি অর্থ বছরে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে 68%। আওয়ামী লীগ ল মেকার পারচেজ 9 অ্যাপার্টমেন্ট ইন ইউএসএ, ওসিসিআরপি। 2024 নতুন করে নির্বাচন, মামাবাড়ির আবদার, ওবায়দুল কাদের। ইলেকশন অ্যাডস ফুয়েল টু আওয়ামী লীগ ফাংশনাল ফেইল্ড, 13 কিল্ড, ওভার 300 ইনজুর্ড ইন 2 months। যেমন ভাই, একটি সংবাদের শিরোনামে 2011 সালের সংবাদ এটি। নির্বাচন পরবর্তী সহিংসতা, পোলিং এজেন্ট হত্যা, সংঘর্ষ, ভাঙচুর। আমাদের নির্বাচনী সংস্কৃতি নষ্ট হলো কেন? একজন প্রবীণ হিসেবে আপনার কাছে আমাদের নির্বাচনের আগের সংস্কৃতি জানতে চাচ্ছি এবং ভবিষ্যৎটাই বা কেমন দেখতে চান। 1973 সালে নির্বাচনটা এখন সেটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীন বাংলাদেশে এটার প্রথম নির্বাচন, কিন্তু সেখানে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। আবার এমনও কথা আছে যে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে তারপরে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে আবার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট সংক্রান্ত যে সহিংসতা,
ডাকসু এবং নির্বাচনে। ডাকসু নির্বাচনে, রাইট। সো এইগুলো ধারাবাহিকতায় পরবর্তী আসছে। এখন সাধারণভাবে আপনি আমাদের ৭৭-এর একটা নির্বাচন ছিল, তারপরে আপনি এরশাদ সাহেবের সময় নির্বাচন হয়েছে, ৮৬-তে হয়েছে, ৮৮-তে হয়েছে, তারপরে ৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে, তারপরে ৯৬-তে হয়েছে, ২০০১-এ হয়েছে, তারপরে ২০০৮-এর নির্বাচন হলো। এখন এই নির্বাচনগুলোতে পরবর্তীতে যেটা হয়েছে, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে, যে যেভাবেই হোক আমাকে জিততে হবে এবং ক্ষমতায় জিততে হবে। অর্থাৎ সুষ্ঠু প্রতিযোগিতার জন্যে যে ধরনের মন মানসিকতা, এটা কোনো বেশিরভাগ প্রার্থীর মধ্যেই থাকে না। তার ফলে তারা যে কোনো মূল্যে, সে ব্যালট বাক্স ছিনতাই করে হোক বা আপনার প্রার্থীদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া থেকে শুরু করে, আচ্ছা তারপরে আবার নতুন দিনের ভোট রাতে, তারপরে হচ্ছে তুমি আমি ডামির নির্বাচন, আবার এদিকে আপনি একটা হচ্ছে যে নির্বাচন হওয়ার আগেই ১৫৩টা ডিক্লেয়ার হয়ে গেল কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের এই জাতীয় নির্বাচনগুলো একটা প্রহসনে পরিণত হয়েছিল। এবং আপনি চিন্তা করেন, আজকে 18 বছরে যদি কেউ ভোটার হয়, তাহলে 18 থেকে এই গত 15 বছর 9 মাসে আপনার 3টা ভোট গেছে, তাহলে তার বয়স এখন 33 বছর। তাহলে 33 বছর একজন নাগরিক সে কোনো ভোট দিতে পারে নাই, তার ভোট অন্যজন দিয়েছে। তারপরে আপনি আসেন ইভিএম, এটা আরেকটা তামাশা করছে। এখন ঠিক আছে, সব কিছু করা হলো, হাতে সিল দেওয়া হলো, ওখানে পোলিং এজেন্ট বললো আপনার ভোট আপনার কষ্ট করে দিতে হবে না, আমি আপনাকে সাহায্য করছি বলে সে নিজে দিয়ে তার নির্দিষ্ট প্রার্থীকে দিয়ে দিল। তো সুতরাং এই যে আপনার ভোটের যে অপসংস্কৃতি, আমি এটা অপসংস্কৃতি বলবো, সেটার ধারাবাহিকতা আমাদের স্বাধীনতার সাথেই, মানে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এটার দৈর্ঘ্য আর ওটার দৈর্ঘ্য মোটামুটি একই, শুধু সময়ের দৈর্ঘ্য আমি সেই হিসাবে বলছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2-3টি নির্বাচন বেশ স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হয়েছে। 3টি নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবং আমি নিজে সরকারি দায়িত্ব পালনে ছিলাম। সেই নির্বাচনে আমি বিশ্বাস করেন 3 রাত ঘুমাই নাই, 3 দিন 3 রাত খালি ঘুরে বেড়াচ্ছি। এবং কোন কোন জায়গায় গন্ডগোল হবে এটা 91 সালের মার্চে নির্বাচন হয়েছিল সেটাতে। তো ওখানে একজন প্রভাবশালী ক্যান্ডিডেট ছিলেন, মানে আওয়ামী লীগের। তো ওই ভদ্রলোকের যিনি প্রতিনিধি ছিলেন, সে আমি এখানে যাই, সে ওখানে যায়। তো যা ভোট সুষ্ঠুভাবে হয়েছিল এবং ওই কেন্দ্রে আপনার জামাত ইসলামের প্রার্থী জিতেছিলেন, শাহজাহান চৌধুরী জিতেছিলেন। এর পরবর্তীতে যে সমস্ত দায়িত্ব পালনের সময়ে আমরা যেটা করেছি, যে 96 সালে বড় ধরনের কোনো সমস্যা নেই, কিছু সমস্যা থাকবেই। 2001 সালে তো নির্বাচনে হলো। এখন তার পরবর্তী, অর্থাৎ এই 3টা নির্বাচন বাদে আর সবগুলোতে কিছু না কিছু সমস্যা হয়েছে। 79 সালে যে নির্বাচন হয়েছিল সেটা সম্পর্কে আমি, মানে তখন অত্যন্ত ছোট ছিলাম, আমি তখন ক্যাডেট কলেজে পড়াশোনা করতাম, সেটা আমার ওইভাবে অভিজ্ঞতা হয় না। কিন্তু বড় ধরনের যে বিচ্যুতিগুলো এরকম হয়েছে বলে আমি শুনিনি। তো এখন আপনার এখানে প্রশ্ন হচ্ছে, এই সংস্কৃতিটা নষ্ট হয়েছে একদিনে হয় নাই, শুধুমাত্র 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কারণে তুলনামূলকভাবে অনেক সুষ্ঠু হয়েছে। এবং আমাদের দেশে সম্ভবত এর চাইতে ভালো নির্বাচন আশা করা যায় না, কারণ ভোটারদের দুর্বলতা আছে, প্রার্থীদের দুর্বলতা আছে, সিস্টেমের দুর্বলতা আছে। তার মধ্যেও এত দুর্বলতাগুলো কাটিয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। পুরো নষ্ট হয়েছে প্রথম থেকেই। এখন মাঝখানে একটু ভালো হয়েছিল, তারপরে আবার যেমন অবস্থা সেই অবস্থায় ফেরত আসছে। এবং তার চেয়ে কোনো অংশে তার চেয়েও খারাপ দিকে চলে গেছে। খারাপ মানে কি, এর তো কোনো ভোটই হয়নি, মানে নির্বাচনই বাতিল। আমি জানি না, আপনার টিআইবি একটা গবেষণা করে বলছে যে এতগুলো কেন্দ্রে তাদের স্যাম্পল হিসেবে নিয়ে তাদের এত % দুর্বলতা হয়েছে। তো সেই নির্বাচনগুলো বাতিল করার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রিট হয়নি বা এরকম কোনো ব্যবস্থা হয়েছে বলে আমার জানা নেই। অথচ এটা হওয়া উচিত। ওই পুরো নির্বাচনটাই যদি অবৈধ ঘোষণা না করা হয়, তাহলে আগামীতে যারা আসবে, সে যে আসুক না কেন, সে মনে করবে যেন কোনো রকমে যদি আমি ক্ষমতায় যেতে পারি তাহলে আমি বৈধ হয়ে গেলাম। কিন্তু আমি অবৈধ ভোটের মাধ্যমে শাসনভার গ্রহণ করছি, আর সেটা থেকে যাচ্ছে।
শুনুন ভাই, একটি সংবাদের শিরোনামে দেখলাম ব্যবসায়ীকে মারধরের অভিযোগ হাজী সেলিমের বিরুদ্ধে। হাজী সেলিম ঢাকার একজন সংসদ সদস্য। হাজী সেলিম, শামীম ওসমান বা নিজাম হাজারের মতো বড় বড় মাফিয়াই বলবো। মাফিয়া জন্ম হওয়ার কারণ কি? রাজনীতিতে মাফিয়াতন্ত্রের জন্ম হয় কিভাবে? আমি বলবো এরা মাফিয়ার একটা পার্ট ছিল। এখন মাফিয়াটা বেসিক্যালি আপনি যদি একটু দেখেন তাহলে মাফিয়াটা কিন্তু একটা অনেকটা পরিবারতন্ত্র থাকে এবং ব্যবসা, অসাধু ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট, এদেরকে আলাদা আলাদাভাবে আপনার মাফিয়া বলা হয়। এখন পরিবারতন্ত্রে বাংলাদেশে অসাধু ব্যবসায়ীরা ওইভাবে সিন্ডিকেট করে মাফিয়া করতে পারেনি। বাংলাদেশে মাফিয়াতন্ত্রটা তৈরি হয়েছে পরিবারতন্ত্রের মাধ্যমে, এবং আপনি যদি পরিবারতন্ত্রের দিকে তাকান সেক্ষেত্রে বিগত সরকারের আমলে একটা মাত্র পরিবারই বাংলাদেশের মাফিয়াতন্ত্রকে পুরা দেশে ছড়িয়ে দিয়েছে। মাফিয়ারা আসলে কি করতেছে, বিভিন্ন জায়গায় জায়গায় তাদের লোকজন তৈরি করে রাখতেছে যেন তারা, এবং সরকারের প্রশাসনে বিভিন্ন জায়গায় তারা লোকজন বসাই দিচ্ছে যেন তারা অবৈধ সুযোগ সুবিধাগুলি নিতে পারতেছে। হাজী সেলিম বা শামীম ওসমান, জয়নাল হাজারি, এরা আসলে মাফিয়াদের একটা উইং এর অংশ। এই উইং এর অংশ হয়ে মূল মাফিয়াটা কে ছিল? এদের বস কে, এদেরকে কারা চালাচ্ছে, কে চালাচ্ছে সেটা আপনিও জানেন, আমিও জানি। সেটা হলো গিয়া বাংলাদেশে শেখ পরিবার, যেটা শেখ হাসিনার পরিবার, ওনরাই পুরো ক্ষমতাটা হাতে রাখছে। মাফিয়াজম যেটা বলতে আছে সেটার অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে পুরা পরিবারটা মাফিয়া অন্যায়ের সাথে যুক্ত, এবং সেখান থেকে সারা দেশে প্রশাসনে, আর্মি, পুলিশ সব জায়গায় আপনার এই মাফিয়া নিয়ন্ত্রণে থাকবে। যার ছোট ছোট গুটিগুলি আমরা দেখতে পাচ্ছি, এই শামীম ওসমান, এই জয়নাল হাজারি, আমাদের বরিশালে, সেরনিয়াবাদ, বিভিন্ন জায়গায় আমরা এই লোকগুলিকে দেখতে পাচ্ছি। কিন্তু এরা তো মাফিয়া না, মাফিয়ার একটা পার্ট। মাফিয়া যদি আপনি বলতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে গোড়ায়, এবং সেটা আমি বলবো একমাত্র শেখ হাসিনার পরিবারটাই বাংলাদেশের মাফিয়াতন্ত্রকে কায়েম করে রাখছে গত 15 বছরে। এটি আসলে জন্ম হয় কিভাবে মাফিয়া? যখন কোথাও কোনো দেশে সুশাসন না থাকে, যখন মানুষের মধ্যে আপনার আইনের প্রতি শ্রদ্ধা না থাকে, তখন নিজে নিজে আইনটা তৈরি করে নেয়, এবং মানুষের সীমাহীন লোভ, এই লোভটাকে সে যখন বহিঃপ্রকাশ করে তখনই এই মাফিয়াতন্ত্রটা তৈরি হয়ে আসে বেসিক্যালি। আচ্ছা, মেজর জামান, আপনার কাছ থেকে আবার একটু শুনি। একটি সংবাদের শিরোনামে দেখছি আমরা, পুলিশি তদন্তের নামে গুম হওয়া ব্যক্তির স্বজনদের হয়রানি বন্ধ হোক। পুলিশের তদন্তের ধরন কেমন হওয়া উচিত? আসলে আমরা দেখেছি যে সাইফুল আলম হিরু, কুমিল্লার লাকসামের সাবেক এমপি, গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারও কি ধরনের হয়রানির মধ্য থেকে গেছেন, এবং আরেকজন গুম ফেরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, তিনিও যখন গুম ছিলেন তখন তার পরিবারও এক ধরনের হয়রানির মধ্য থেকে গেছেন তদন্তের নামে। আসলে তদন্ত কেমন হওয়া উচিত? যখন এই গুম শব্দের উচ্চারণ করলেন, এটা শুনলে আমার একটু গা শিউরে ওঠে। আমার সহালোচক উনি 14 দিন গুম ছিলেন। তো গুমের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে যে যদি কেউ মারা যায়, আত্মীয় স্বজন জানতে পারে যে সে মারা গেছে, তার লাশটা যদি সম্ভব হয় দাফন করার সুযোগ হয়, কিন্তু যে গুম হয়েছে সে আসলে মারা গেছে না জীবিত আছে এটা কোনো বোঝা যায় না। ইলিয়াস আলীর ব্যাপারে তার স্ত্রীকে বিভিন্ন জায়গা থেকে কয়েকবার ফোন দিয়ে হয়েছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। তো এটা নিষ্ঠুরতার নিষ্ঠুরতম পদ্ধতি হচ্ছে আপনার যে মানুষকে গুম করা। ভয়াবহ একটা বিষয়। যে সমাজের একটা সুশৃঙ্খল অবস্থা আছে, সেই সমাজের তদন্তের আদলে আমাদের এখানে হবে এটা চিন্তা করা খুব মুশকিল। কিছু কিছু জটিলতা থাকবে, কারণ এই গুম তো রাষ্ট্রীয় সিদ্ধান্তে হয়েছে। রাইট। সুতরাং এটা আরো জটিল। এখন ঠিক আছে, আপনি মনে করেন যে গুম হয়ে গেছে, এখন সেই সরকার তো নাই, এখন বর্তমানে যারা তদন্ত করছে সেই তদন্তের ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে, মনে করেন আমার আত্মীয় গুম হয়েছে, তা আমি কিন্তু গত 15 বছর বা 10 বছর বা 6 বছর বা 3 বছর আমি কিছু করতে পারি না। কিন্তু এখন যখন তদন্ত হচ্ছে, এখন অনেকগুলো তো গুম হয়েছে, সবগুলো তো একসাথে করা সম্ভব না। আর সুষ্ঠু তদন্তের জন্য এই আপনার বিভিন্ন ক্লুগুলো একত্র করে তারপরে একটা পার্টিকুলার কেসকে হ্যান্ডেল করে ফোকাস করতে হবে। তো আমরা যারা গুমের আত্মীয় স্বজন তারাও কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছি, একটু সময় দেওয়ার দরকার। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যারা তদন্ত করবে, আপনি বলেন তো এই তদন্তের জন্য প্রধান হচ্ছে এজেন্সি আছে আমাদের পুলিশ। এই পুলিশের বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে মানে তারা পারলে কোনো কাজ না করে শুধু
তার নির্দিষ্ট কর্মস্থলে বসে থেকে বেতন নিতে পারলে তারা বেশি খুশি হয়। তারা তো মাঠে মাঠে কাজ করছে না। কাজেই তারা মনে করছে আমার কোন সময় চাকরি থাকে আর না থাকে, আবার আমি কোন কেসে জড়াই যাই, আমি নিজেই কোন কেসে জড়াই যাই। কারণ এদের বিরুদ্ধে তো প্রচুর প্রচুর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, কিন্তু তার মধ্যেও আমাদেরকে করতে হবে। এটা না করে উপায় নেই। কারণ হচ্ছে যে ওই সরকার পতনের পরে বর্তমান সরকার এবং আগামীতে যে সরকার আসে, অবশ্যই তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে কিছু না হোক আমরা সুষ্ঠু তদন্ত পেয়েছি। না, তদন্তের নামে যে এই পরিবারগুলোকে হয়রানি করা, আচ্ছা, বিগত সরকারের সময় কিন্তু গুম হওয়ার পরপরই আমরা দেখেছি 24 ঘন্টার মধ্যে ফেরত দেওয়া হবে, উদ্ধার করা হবে। এই যে মনে করেন এক ধরনের আশা দেয়া এবং তদন্তের নামে এই পরিবারগুলোকে নানানভাবে জিজ্ঞাসাবাদ করা। আমরা দেখেছি কোন কোন গুম হওয়া মানুষের পরিবার বা আত্মীয় স্বজনরা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জি, মনে করেন যে তদন্ত বর্তমান সময়ে এখন তদন্ত কাদের দিয়ে আপনি করাবেন? তদন্ত একটা এজেন্সির দরকার। তো সেই এজেন্সিগুলোর অবস্থাই তো কেন তারা এই এরকম আস্থাহীন বা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল? কোনো প্রতিষ্ঠান আপনি যদি 15 বছর 9 মাসের একটা হিসাব নেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই সেটাকে মানে অকার্যকর করা হয়েছে এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করা দরকার সেই করা হয়েছে। সুযোগ সুবিধা দেওয়া থেকে শুরু করে তাদের গর্হিত কাজ বা অপরাধকে মার্জনা করা থেকে শুরু করে শুধুমাত্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করা সম্ভব হয়েছে, দরকার সেটাই করা হয়েছে। এখন ওই এজেন্সিগুলো আমি হঠাৎ করে তো আপনি ওভারঅল করতে পারছেন না। কিন্তু এখন যারা এই সব এজেন্সির যারা বিভিন্ন পদে কর্মরত রয়েছেন বা সদস্যরা রয়েছেন, তাদেরও তো এটি বোঝা উচিত ছিল, বা তাদের কি এটি কখনোই স্বপ্নে বা চিন্তায় আসেনি যে প্রত্যেকটি একটি সমাপ্তি আছে বা বদলাতে পারে? তারা তো জনগণের চাকরি করে, জনগণের টাকায় তাদের বেতন হতো। তাদের এই ভাবনাগুলো আসলে বিগত সরকার কি করে হাওয়া করে দিল? তাদের মধ্যে এই চিন্তা কেন থাকলো না? কর্পূর কথা আপনি জানেন যে কর্পূর উড়ে যায়। তো এই সমস্ত নীতি নৈতিকতার কথা, ভবিষ্যতের কথা দেখেন, আপনি একটু পিছু ফেরত ওয়াইল কাদের সাহেব বলছিলেন, ফখরুল সাহেব 15 বছর তো থাকলাম, আরো 5 বছর নিশ্চিত হলো। তো তারা মনে করে নাই যে এত তাড়াতাড়ি এরকম একটা পরিবর্তন হবে। এর ভিতরে কত মানুষ নতুন আসছে, কত মানুষ রিটায়ারমেন্টে গেছে। আসলে যখন এই যে ম্যাক্রো লেভেলের যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো কিন্তু মাইক্রো লেভেলকে দ্বারা ভাবে এফেক্ট করে, কিন্তু মাইক্রো লেভেলের পরিবর্তনগুলো ম্যাক্রো লেভেলকে ওইভাবে ইম্প্যাক্ট করে না। তো যেটা হচ্ছে ম্যাক্রো লেভেলের এই এনভায়রনমেন্টের কারণে আপনার এই সব জায়গায় এই ধরনের জগা খিচুড়ি, জোড়া তালি, তারপরে হচ্ছে শুধুমাত্র ধান্দাবাজি, আমার নিজের স্বার্থটা কি হবে, অথবা যার মাধ্যমে আমি একটু সুযোগ সুবিধা পাবো তাকে সেবা করব, সেটা নৈতিকতা, এটা কোনো বালাই নেই। আমার মনে হচ্ছে যেন উন্নতি হচ্ছে এবং আরো হবে। শুধু আমি বিনীত অনুরোধ করি কর্তৃপক্ষকে যে এটাতে গতি আনতে হবে যাতে মানুষের আস্থাটা ফেরত আসে। আপনার বক্তব্যই যদি ধরি মেজর জামান ভাই, সেটি হচ্ছে যে সব জায়গায় এক ধরনের অসততা বা এক ধরনের মোহ বা এক ধরনের অপরাধ চক্রের মধ্যে পুরো সিস্টেমটা ঢুকে গিয়েছিল। তাহলে এখন সেই পুরনো অর্গানগুলো দিয়ে কি আপনি ফেয়ার কিছু আশা করতে পারেন? কিছু ক্রিমিনাল আছে এবং তাদের কোনোভাবে ঠিক হওয়ার সুযোগ নাই। তো এখন আবার পরিবর্তিত পরিস্থিতিতে যদি জবাবদিহিতার ব্যাপারটা থাকে তাহলে সেটা ফলদায়ক হবে, ইমপ্রুভ করে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন দেখেন, আমাদের এই যে বর্তমানে যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো আছে, সেই গোয়েন্দা সংস্থাগুলো তারা সেই মোরামোরলেস পুরনো অ্যাপারেটাস নিয়েই তো কাজ করছে, তারপর তো কিছু কিছু উন্নতি হচ্ছে। হ্যাঁ, আপনি বলতে পারেন কাঙ্ক্ষিত মাত্রার উন্নতি হচ্ছে না, কিন্তু উন্নতি তো হচ্ছে। এবং এখন যারা আছে তারা বুঝতে পারছে যে আমাদের একটু না হলে আগের মতো হলে চলবে না, এই বোধটা তাদের মধ্যে জন্ম নিয়েছে। চলে গেছে। শোভন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম চলতি অর্থ বছরে সরকারের ব্যাংক ঋণ বেড়েছে 68%। জন্মের আগেই একটি শিশু এত পরিমাণ ঋণের বোঝা নিচ্ছে। সভ্য সমাজ এটাকে কি হিসেবে গণ্য করবে? আসলে সরকার ঋণ নেবে, এটা কিন্তু বাংলাদেশের জন্য না, এটা সারা বিশ্বে একটা প্রচলিত সিস্টেম এবং এই সিস্টেমের মাধ্যমেই সরকার চলতেছে। এখন দেখেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব দেশেই এই পরিস্থিতি চলতেছে। কিন্তু এখন কথা হলো, সরকার যে এই ঋণটা নিচ্ছে, এই ঋণটা কোথায় ব্যয় করতেছে এবং সেইটা কিভাবে আবার
ব্যাক করে নিয়ে এসে সরকার Return রিটার্ন করছে। করবে, এবং বেসিক্যালি সরকারের তো এটা একটা ব্যবসা, ঋণ নিয়ে এই ব্যবসা করে সে টাকা আয় করতেছে, সেই টাকাটাই আবার ব্যাংকে জমা রাখতেছে, ওই টাকাটাই কিন্তু আপনার যাচ্ছে কোথায়, সাধারণ যে গ্রাহকরা আছে ব্যাংকে তাদের কাছে বড় অ্যামাউন্ট সরকার ব্যবসা করে বড় অ্যামাউন্টের টাকাটা আয় করে জমা করবে এবং সেইটা সাধারণ মানুষের কাছে যাবে। গেলে পর তখনই আপনার কিন্তু তাদের সরকারের টার্গেটে হওয়ার কথা এটা, কিন্তু যখনই এই জিনিসটা না হয় সাধারণ মানুষের কাছে টাকা যাবে না, ডিফল্টার হচ্ছে কি সরকার, এবং সরকার মূলত এই যে ঋণ নিয়ে আসা হচ্ছে এই 24-25 অর্থ বছরের প্রথম কোয়ার্টারে সরকার যে ঋণ নিয়েছে সেইটা গত বছরের এই সময়ের এই অর্থ বছরের ঋণের তুলনায় 96% বেশি। তার মানে সরকার এত টাকা যে ঋণ নিল, এই ঋণটা নিয়ে তার মানে কি এই সরকার, এই যে একটা বিপ্লবের পরে একটা সরকার আসলে, এই সরকার এত টাকা নিয়ে কি করতেছে, এইটা দিয়ে সুন্দর একটা ইন্ডিকেশন আছে গত সরকারের আমলে তারা কি করছে। আপনার ব্যাংক থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে কোথায় দিছে, আপনার ওই এসআলম, বেক্সিমকো, এই বড় বড় ঋণগুলো এদের কাছে দেওয়া হলো। দেওয়া হওয়ার পরে কি হয়েছে, সরকার যখন এই হাসিনা বা আওয়ামী লীগ সরকার যখন এই টাকা কোথাও এক জায়গায় ঝামেলায় পড়ছে, 5,000 কোটি টাকা দিতে হবে, সে করলো কি, ওই আপনার এসআলমের কাছ থেকে 10,000 কোটি টাকা নিয়ে গেল। তারা একটা অন্যায়ের একটা সার্কেল তৈরি করছে, একটা সিস্টেম যেটা সরকারি কোনো সিস্টেম না। ওর কাছ থেকে 10,000 টাকা এনে ওইখানে 5,000 কোটি টাকা দিয়ে দিল। 5,000 কোটি টাকায়, কারণ এসআলমও ওই সময় 5,000 কোটি দিয়েছে, কারণ এর অ্যাগেনস্টে সে এক সময় করলো কি 20,000 কোটি টাকা নিতে পারবে। ও কিন্তু রেগুলার ওই টাকাটা নিচ্ছে, ওর কাছ থেকে সরকার আবার ওর কাছ থেকে নিয়ে আরেকটা কোনো একটা প্রতিষ্ঠানে এই টাকাটা জমা করতেছে, দিচ্ছে, এইভাবে সে সিস্টেমটা চালু রাখতেছিল। যখনই সে চলে গেল এই সিস্টেমটা কি হলো, আপনার কলাপস করে গেছে। কলাপস করে যাওয়ার পরে এই যে এই সরকার, আপনি দেখেন গত মাসে এই নিউজটা আসছে যে তারা 26,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে শুধুমাত্র চালু রাখার জন্য, ব্যাংকগুলি সব বন্ধ হয়ে যেত। আর এতগুলি ব্যাংক যদি, এই 8-10টা ব্যাংক আর কি, যে দুর্বল ব্যাংক যেটাকে বলা হচ্ছে, এই যদি বন্ধ হয়ে যায়, এর লাখ লাখ গ্রাহকদের উপরে এসে পড়বে, সাধারণ মানুষের উপরে চাপ পড়বে। এই চাপটা জানি না হয়, সে করলো কি, ঋণটা নিচ্ছে, ঋণটা নিয়ে আবার ওই টাকাটাই ব্যাংকগুলিকে আপনার বাংলাদেশ ব্যাংকে নিয়ে ওই ছোট ছোট ব্যাংকগুলিকে দিয়ে ব্যাংকগুলিকে বাঁচিয়ে রাখছে, যার কারণে আপনি আসলে 96% বেশি দেখাচ্ছে। এর মানে এই সরকার টাকাটা নেওয়ার জন্য এই করতেছে না, এরা বিগত হাসিনা আমলে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টাকে ঠেকানোর জন্য এই টাকাটা নিয়ে এইভাবে চালু রাখতেছে। সে যখন চলে যায় 2024-এ, মাথা পিছু ঋণের বোঝা রেখে গেছে $506। বিপুল একটা ঋণের বোঝা সে জনসাধারণের মাথার উপরে রেখে গেল। এইটাকে আপনি কি বলবেন, এটা কি আপনি অন্যায় বলবেন না? তাহলে কি হচ্ছে, আপনার যে এই যে ঋণের যে বোঝাটা দেখাচ্ছে, যে ঋণের যে ঋণ নেওয়াটা আসলে কোনো অন্যায় না, অপরাধ না, অপরাধটা কারণ এটা চলতেছে সঠিক ব্যবহার, এইটা সঠিক ব্যবহার, ঠিকভাবে ব্যবহার, ঠিকভাবে ওইটাকে মনিটরিং করা, রিটার্নিং করা মানুষের কাছে, আমাদের কাছে এই টাকাটা আমাদের কাছে। বিগত সরকারের সময় অধিকাংশ ঋণ করে আসলে ঘটনা হচ্ছে যে লুটপাট, ঘি খাওয়া যেটাকে বলে, সেই কাজগুলি এরা করেছে। করার কারণেই আজকে আমাদের এই ঋণের বোঝাগুলি টানতে হচ্ছে। এইটা হলো অপরাধ, বা ঋণটা কোনো অপরাধ না, হয়তো আরো অনেকদিন টানতে হবে, আমাদের যে কতদিন টানতে হবে সেটা আমরা কাটিয়ে উঠবো। ধন্যবাদ শোভন ভাই আপনাকে। মেজর জামান, আমরা আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম, অশুভ শক্তি ঠেকাতে মাঠে সেনাবাহিনী। অশুভ শক্তিটা কি আসলে? অশুভ শক্তি মানে যারা সমাজের প্রচলিত নিয়ম কানুন এগুলোর বাইরে গিয়ে তারা হচ্ছে অশুভ শক্তি। সেটি তো সঠিক ব্যাখ্যা, কিন্তু শেখ হাসিনা সরকার অশুভ শক্তি বলতে এখানে কি বুঝিয়েছিলেন আসলে? উনি যেগুলো বলছেন সেগুলো হচ্ছে তার মতের বাইরে যারা আছে সবাই হচ্ছে অশুভ শক্তি। ওনার চিন্তা চেতনা, ওনার উদ্দেশ্য হাসিল করার জন্য যারাই অন্তরায়, যারাই তার বাইরে কথা বলবে, তারাই হচ্ছে অশুভ শক্তি। এইরকম ওনার, তার মানে ওনার ক্ষমতা টিকিয়ে রাখতে উনি সেনাবাহিনীকে ব্যবহার করেছেন, কোনো সন্দেহ নেই। আমাদেরই অনেকে বিভিন্ন অফিসার তাদের নিজের স্বার্থ বুঝে না বুঝে তারা শেখ হাসিনার শাসন আমলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন র্যাবের কথা যেটা আপনি বলেন, র্যাবের মানুষ, জেনারেল জিয়া রায়। আমাদের দেশের সেনাবাহিনী নিয়মটা একটু অন্যরকম কম্পেয়ার টু আদার্স, অন্য দেশগুলোতে অন্যরকম আছে। তবে আমাদের অনেকে স্বেচ্ছায়
আপনার ইয়ে করছে। জিয়া যদি ওইভাবে, জেনারেল জিয়া যদি ওই কাজটা না করতেন, ওনার কি হতো তাহলে? এই যে তারপরে আপনার এই যে গুমের সাথে যারা জড়িত, হ্যাঁ, নারায়ণগঞ্জের 7 মার্ডার, রাইট, আপনি কি হতো তাদের? এটা যদি না করতো তাহলে কি হতো? চাকরি করুন, ঠিক আছে, চাকরি করবো না। কিন্তু এই যে অপরাধটা, আপনি শুধু ব্যক্তি হিসেবে সেটা তো আল্লাহর কাছে হিসাব করতে হবে, অপরাধের সমাজের কাছে একটা বাহিনীর প্রতিনিধি হিসাবে বড় ধরনের একটা লজ্জায় ফেলে দিয়েছে। তার মানে শেখ হাসিনার ক্ষমতা রক্ষাই ছিল মূল উদ্দেশ্য। আসলে অশুভ শক্তি বলতে তিনি সেটি আমার মনে হয় না যে আর কোনো কিছু না চাওয়া পাওয়া ছিল, যতদিন থাকা যায়, যতভাবে থাকা যায়। শোভন ভাই, আরেকটি সংবাদের শিরোনাম ছোট্ট করে বিশ্লেষণ শুনবো। এবার লোকসান কমাতে রেলের ভাড়া বাড়বে, জনগণকে তারা আসলে কি হিসেবে ট্রিট করছে? গত কয়েক বছরের মধ্যে তারা কয়েকটা প্রকল্প হাতে নিয়েছিল। প্রকল্পগুলির মধ্যে কি ছিল? ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন চালু করার জন্য তারা স্রেফ এইটার জন্য 100 কোটি টাকা প্রকল্প যাচাইয়ের জন্য নিয়েছে। এরপরে আপনার ঢাকার চারদিকে যে বৃত্তাকার একটা রেলপথের একটা কথা শুনছেন, এটার জন্য আপনার 25 কোটি টাকা শুধু প্রকল্প যাচাইয়ের জন্য। এরপরে আপনার 4 লেনের একটা আপনার ভেতরে, ঢাকার ভেতরে এবং চারপাশে 4টে সাবওয়ে লেন করার জন্য 322 কোটি টাকা দিয়ে প্রকল্প আপনার সম্ভাব্যত যাচাইয়ের জন্য এত শত শত কোটি টাকাই করছে। ওই টাকাটা তারা কিভাবে উঠাতে চাচ্ছে গিয়ে জনগণের কাছ থেকে ভাড়া বেশি আদায় করে সেটা। কিন্তু আসলে এইভাবে যদি এই ধরনের ফালতু প্রকল্প নিয়ে শুধু প্রকল্প যাচাইয়ের জন্য এইরকম শত শত হাজার কোটি টাকাই করে, সেক্ষেত্রে আপনি ওই একটা চৌবাচ্চার নিচে একটা গর্ত রেখে যতই জনগণকে আপনি কলুর বলদ করে ভাড়া বাড়ান না কেন, ওই চৌবাচ্চা কিন্তু কোনোদিন ভর্তি হবে না। বর্তমান সরকারের আসলে এখান থেকে উত্তরণের উপায় কি? আপনার প্রত্যাশা কি? এই সরকারের কাছে আমার প্রত্যাশা খুব সামান্য। আমি একজন নিজে ব্যক্তিগতভাবে গুমের শিকার, সুতরাং আমি এর কষ্টটা বুঝি। এই যে মানুষগুলির এই গুমের শিকার বা যে মানুষভাবে হ্যারাসড হয়েছে, এদের বিচারের রাস্তাটা এরা বিচার একদিনে হয় না। অন্ততপক্ষে বিচারের পথটা ক্লিয়ার করা, সামনের নির্বাচিত সরকার যারাই আসে তারা যেন বাধ্য থাকে ওই তাদের দেখানো পথে অনুসরণ করতে পারে। তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যাক, যে নির্বাচনের মাধ্যমে এই সরকার এসে তারা কিছু জিনিসপত্র করে যাবে। যেমন তারা একদিনে আমাদের অর্থনীতিকে উন্নয়ন করতে পারবে না, কিন্তু তারা সকল সমস্যার সমাধানও করতে পারবে। ছাপ রেখে যাক, যে ছাপের কারণে আমরা জানি বলতে পারি। যেমন এখনো মানুষ কিন্তু ওই 90-এর শাহাবুদ্দিন সাহেবের কথা মনে করে আর কি, যে আমরা জানি বলতে পারি এই ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য একটা কিছু করে গেছে। এইটুকুই আমার প্রত্যাশা, এর বেশি না। মেজর জামান, এই সরকারকে আপনার পরামর্শ কি? যে বর্তমান সরকারের উপরে প্রত্যাশা অনেক, তো ওনাকে একটু কঠোরতা অবলম্বন করা দরকার। তাহলে বিচ্যুতিগুলো বিবেচনা করে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ মেজর জামান, ধন্যবাদ রেজানুল হক, শোভন, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। এই বৈপ্লবিক পথ চলায় জাতীয় ঐক্যই হবে আমাদের বিজয়ের চাবিকাঠি। আমরা আর একদলীয় গণতন্ত্র চাই না, এবার হোক বহুদলের গণতন্ত্র, ফিরে আসুক অংশীজনের স্বীকৃতি। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।